আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। তৃতীয় দফায় সারা দেশে হিট অ্যালার্ট চলছে। চলমান তীব্র তাপদাহ বেশ কিছুদিন অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও বেড়ে তা অতি তীব্র তাপদাহে রূপ নিতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। এদিকে দাবদাহে দুর্বিষহ শ্রমজীবী মানুষের জীবন, কমেছে আয়। অতিরিক্ত গরমে জনজীবন এখন বিপর্যস্ত। গরমের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। দর্শক, এই মুহূর্তে ঢাকার শিশু হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন। দীপ্ত, জানাবেন যে কি অবস্থা দেখতে পাচ্ছেন হাসপাতালে? মালিহা, আপনি যেমনটি বলছিলেন, আবহাওয়া অফিস কিন্তু তৃতীয়বারের মতো হিট অ্যালার্ট জারি করলো আরও 3 দিনের জন্য। তো তাপদাহ কিন্তু বাড়ছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই তাপদাহ কিন্তু অতি তাপদাহের রূপ নিতে পারে। এখন আমরা রয়েছি শিশু হাসপাতালে। এখানে এসে যেটি দেখলাম, আজকে জানেন যে সরকারি ছুটির দিন। সরকারি ছুটির দিনে কিন্তু শিশু হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি রোগীদের উপচে পড়া ভিড় এবং রোগীদের কিন্তু অনেক সিরিয়াল দিয়ে দেখতে হচ্ছে। এতে কিন্তু রোগীদের এক ধরনের একটা ভোগান্তি হচ্ছে এবং যেহেতু শুক্রবার সরকারি হাসপাতালের চিকিৎসক সংখ্যাও কম, আমরা কথা বলেছিলাম এখানকার ডাক্তারদের সাথে। তারা যেটি জানিয়েছেন, প্রতিনিয়তই কিন্তু শিশুরা গরমের যে রোগগুলো যেমন জ্বর, সর্দি, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া সহ স্কিন ডিজিজ, ডায়রিয়া সহ বিভিন্ন রোগী কিন্তু এখানে আসছেন এবং প্রতিনিয়তই তার সংখ্যা কিন্তু বাড়ছে এবং সেই রোগীদের সামাল দিতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে অনেকটাই। আমি এখন রয়েছি জরুরি বিভাগের ভিতরে। এখানে দেখছেন যে আসলে শিশুদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এখানকার চিকিৎসকরা এবং তারা যেটি পরামর্শ দিচ্ছেন যে জরুরি প্রয়োজন না হলে শিশুদের এবং বৃদ্ধদের ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিচ্ছে। পাশাপাশি প্রচুর পরিমাণে তরল জাতীয় খাদ্য গ্রহণের পরামর্শ দিচ্ছে। তাহলেই কিন্তু আসলে এই তীব্র যে গরম সেটি থেকে কিন্তু প্রতিকার পাওয়া যাবে, এমনটি কিন্তু তারা বলছেন। এছাড়া আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সঙ্গে, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারেনি। তারা বারবারই যেটি বলছেন যে কালবৈশাখী ঝড় কিংবা পশ্চিমবঙ্গে যদি বড় ধরনের কোনো বৃষ্টি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এই বাংলাদেশে যে তাপমাত্রা সেটি কিন্তু কমার সম্ভাবনা নেই এবং এই তাপমাত্রা কিন্তু আরও অনেক দিন দীর্ঘায়িত হতে পারে, এমনটি কিন্তু তারা পূর্বাভাস দিচ্ছেন। এবং তারা কিন্তু বলছেন যে এই তাপমাত্রা কিন্তু তাপপ্রবাহ কিন্তু অতি তাপপ্রবাহে পরিণত হতে পারে এবং তৃতীয় হিট অ্যালার্ট জারি হয়েছে। এবং আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন হিট স্ট্রোক থেকে বাঁচতে কিন্তু সবসময় ছাতা ব্যবহারের পরামর্শ তারা দিয়েছেন এবং ব্যাগে পানি রাখার পরামর্শ দিয়েছেন এবং সুতি ঢিলেঢালা কাপড় পরে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং যদি কোনো প্রয়োজন না থাকে সেক্ষেত্রে ঘরেই অবস্থান করার পরামর্শ দিচ্ছেন। তো মালিহা, এই ছিল রাজধানী শিশু হাসপাতাল থেকে তাপপ্রবাহ এবং শিশুদের চিকিৎসা নিয়ে সবশেষ তথ্য। মালিহা, ধন্যবাদ আপনাকে। সারা দেশে তীব্র দাবদাহের সঙ্গে বেড়ে চলেছে তাপজনিত রোগ, হিট স্ট্রোক, ঘটছে মৃত্যু। এই রোগে বেশি ঝুঁকিতে শ্রমজীবী, বয়স্ক, শিশু আর স্থূল মানুষ। অতিরিক্ত গরম থেকে শারীরিক দুর্বলতা, মাথা ঘোরানো, রক্তচাপ কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা এর অন্যতম লক্ষণ। আর এসব ঝুঁকি এড়াতে রোদ উপেক্ষার পাশাপাশি বেশি বেশি তরল খাবার খাওয়া সহ জরুরি চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সাদিয়া কানিজের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসাইন সাইমন। সূর্যের তীব্র তাপের বিরুদ্ধে লড়াই করে চলা দুষ্কর, তবুও বেঁচে থাকার বাস্তবতায় থেমে নেই শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম। ঋতুচক্রের হিসেবে এখন গরম পড়াটাই স্বাভাবিক, তবে গেল কয়েক সপ্তাহ যেটি ঘটছে সেটি অতিমাত্রায় অস্বাভাবিক। একে তো দেখা নেই বৃষ্টির, তার মধ্যে বাতাসে জলীয় বাষ্প কমায় গরমও যেন চরমে। গরমে তো খুব কষ্টই, বাসায় থাকতে পারি না, এখানে বসে আছি। বলার কিছু নাই, যে পরিমাণ গরম আমাদের এই গরমের ভিতরে মনে করেন আমরা কতক্ষণ চালাই আবার কতক্ষণ বসে থাকা লাগে। তবে কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুরদের। যেখানেই একটু ছায়া সেখানেই খুঁজছেন প্রশান্তির মায়া। তবে গরমের হাওয়া পৌঁছে গেছে ছায়াতলেও। অনেকক্ষণ পরে দেখা যায় কি মাথা ঘুরে অনেক ইয়ে হয়ে যায়। 5-7 দিন অসুস্থ ছিলাম, 5-7 দিন পরে আজকে গাড়ি নিয়ে বাইরে আইছি। দেখা গেছে 3 দিন গাড়ি চালাইছি, 2 দিন বসে আছি,
এই 3 দিনের টাকা দিয়ে 2 দিনের কি খাইছি। এই তীব্র মাত্রার গরমে নতুন করে ভাবাচ্ছে হিট স্ট্রোক। মূলত শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট বা এর বেশি হলেই হচ্ছে এই তাপজনিত অসুস্থতা। দেশে এখন পর্যন্ত হিট স্ট্রোকে মৃত্যু 30 জনেরও বেশি মানুষের। এই অসুস্থতার লক্ষণ মাংসপেশিতে ব্যথা, অতিরিক্ত দুর্বলতা, ঠোঁট মুখ শুকিয়ে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা, বমি বমি ভাব, আর এসব কারণে জ্ঞান হারানোর সঙ্গে ঝুঁকিও থাকে মৃত্যুর। আর এসব লক্ষণ দেখা দিলেই তাৎক্ষণিক রোগীকে ঠান্ডা স্থানে নেয়ার পাশাপাশি ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দেয়া, মাথায় পানি ঢালা, প্রচুর পানি বা খাওয়ার স্যালাইন খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হিট স্ট্রোকের সময় কিন্তু শরীরের তাপমাত্রা, ভিতরে তাপমাত্রা বেড়ে যাবে, তারপর ডিহাইড্রেশন হবে, তখন কিডনির উপর এফেক্ট করবে, তখন অজ্ঞান হয়ে যেতে পারে, মৃত্যুর আশঙ্কা থাকে। সেই জন্য আমরা বলি যে অযাচিত কারণে ঘর থেকে বেরোবেন না, বিনা কারণে ঘর থেকে বেরোনো দরকার নেই। যদি বের হতেই হয় তাহলে আমরা যেন সতর্ক অবস্থা অবলম্বন করি। হিট স্ট্রোকে বেশি আক্রান্ত হচ্ছেন শ্রমজীবীরা, সেজন্য যথাসম্ভব সরাসরি সূর্যের তাপ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। যারা 24 ঘন্টা বাইরে থাকেন, যেমন রিক্সাওয়ালা, তারপর ট্রাফিক, তারা বেশি এফেক্টেড হন। সেই জন্য আমরা বলি যে তারা যেন, যদি ট্রাফিক যেমন ছাতার নিচে থাকবে, শ্রমজীবী মানুষ তারা যেন ঘন ঘন পানি পান করে। অবশ্যই সেটা ঘর থেকে আনলো, বোতল থাকলো, বাইরের যে পানীয় পাওয়া যায় সেগুলো যেন না হয়। তার ফলে কিন্তু এই সময় যে বাইরের গরমের সময় বাইরের পানীয় পান করছে, তার মধ্যে ডায়রিয়া বেড়ে গেছে। অতিরিক্ত তাপের কারণে বছরে বিশ্বে প্রায় 19,000 শ্রমজীবী মানুষের মৃত্যু হয়। তাপ প্রবাহের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রেহান সোহাগ। জহির, তীব্র গরমে জনজীবনের পাশাপাশি ফসলের মাঠে কি প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন সবাইকে। মালিহা, এই যে তীব্র তাপদাহ গতকাল থেকে কিন্তু অতিরিক্ত তীব্র তাপদাহে পরিণত হয়েছে চুয়াডাঙ্গায়। আবহাওয়া অফিস যেটা বলছে, গতকাল কিন্তু চুয়াডাঙ্গা যে স্থানীয় আবহাওয়া অফিস আছে, এখানকার গতকালের যে তাপমাত্রা রেকর্ড করেছে তা হচ্ছে 42.2 ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপদাহ। এই তীব্র তাপদাহ কিন্তু এই এপ্রিল মাস জুড়েই থাকবে বলে আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে, আর এটি আরো বাড়তে পারে বলে জানিয়েছে। বিশেষ করে এপ্রিলের শেষের দিকে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে জানিয়েছে। আর আপনি যেটা জানতে চাইছিলেন যে এই তীব্র তাপদাহে যে সাধারণ খেটে খাওয়া শ্রমিকরা আছেন তারা কিন্তু মাঠে গিয়ে কাজ করতে পারছেন না, তারা কিন্তু একটু কাজ করছেন এবং তারপরে কিন্তু একটু ছায়াযুক্ত স্থানে তারা কিন্তু আশ্রয় নিচ্ছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, আবারও কিন্তু কাজ করছেন। এতে কিন্তু তাদের যে স্বাস্থ্য ঝুঁকি সেটা বেড়ে চলেছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন কিন্তু মাইকিং করে মানুষকে সতর্ক করছে যে অতি প্রয়োজন ছাড়া কিন্তু যেন তারা বাইরে বের না হয়, কারণ এই গরমে অসুস্থ হয়ে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের সংখ্যাই কিন্তু বেশি। এই তীব্র তাপদাহের কারণে কিন্তু আমরা দেখেছি যে মাঠের যে শেষ কার্যক্রম সেটা কিন্তু ব্যাহত হচ্ছে এবং যে উঠতি যে মৌসুমী ফসল আছে, আম, লিচু, গুটি কিন্তু ঝরে যাচ্ছে এবং ধান, কলা সহ যে মৌসুমী ফসল আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মালিহা। ধন্যবাদ আপনাকে। তীব্র গরমে গাজীপুরের পোল্ট্রি খামারগুলোতে মারা যাচ্ছে মুরগি। অনেক চেষ্টার পরও বাঁচাতে না পেরে কম দামে মুরগি বিক্রি করে দিচ্ছেন খামারিরা। কমে গেছে ডিম উৎপাদনও। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলা লোডশেডিং এর কারণে চরম আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন পোল্ট্রি মালিকরা। গাজীপুর থেকে আজহারুল হকের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। এভাবেই গরমে ছটফট করতে করতে মারা যাচ্ছে মুরগি। দেশ জুড়ে চলা তীব্র তাপদাহের প্রভাব পড়েছে গাজীপুরের মুরগির খামারগুলোতে। খামারের টিনের চালে রোদের প্রচণ্ড উত্তাপ, সঙ্গে লোডশেডিং সমস্যা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ঘন ঘন পানি ছিটিয়ে ও ফ্যান চালিয়ে রাখার পাশাপাশি ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না মুরগি। কমে গেছে ডিমের উৎপাদনও।
বাঁচাতে না পেরে অনেকেই কম দামে বিক্রি করে দিচ্ছেন মুরগি, কেউ কেউ আবার মারা যাওয়ার পূর্বে জবাই করে ফেলছেন। এমন পরিস্থিতিতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন খামারিরা। আমার গত 4 দিনে 60টার মতো মুরগি মারা গেছে হিটে, এবং ডিম কমে গেছে প্রতি হাজারে আমার 4 কেস 5 কেসের মতো প্রতিদিন। বিদ্যুৎ নাই, তারপরে জেনারেটর চালাই দিছি, তারপরে পানি স্প্রে করার ব্যবস্থা আছে, তারপরও মুরগি যেগুলি দুর্বল এগুলি তো জবাই করেছি কিছু। তাপমাত্রায় আমাদের এই পোলট্রি খামার টিকে থাকাটা খুব মুশকিল, কারণ হিট স্ট্রোকে মুরগি একে মরতেছে, দ্বিতীয়ত হলো যে এই প্রোডাকশন অনেক ফল করছে। তবে তীব্র গরম থেকে মুরগি বাঁচাতে খামারিদের নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, তাপদাহ থেকে পোলট্রি শিল্প রক্ষায় খামারিদের সচেতন করার পাশাপাশি সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফার্মের টিনের উপরে আপনার হচ্ছে গিয়ে ঝর্ণা লাগানোর ব্যবস্থা করতে হবে, প্লাস আপনার হচ্ছে গিয়ে স্ট্যান্ড ফ্যান আপনার হচ্ছে গিয়ে ভিতরে দেওয়ার প্রয়োজন পড়বে। যদি একান্ত অতিরিক্ত মর্টালিটির ব্যাপার স্যাপার থাকে তাহলে আপনার হচ্ছে গিয়ে সাদা পানি স্প্রে করা যাইতে পারে। আমাদের একটা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী গেল, করণীয় বিষয়গুলি আমরা তাদের জানাইছি, এমনি ফেসবুকের মাধ্যমে, তারপর আমাদের অন্যান্য মাধ্যমে প্রচারণা হচ্ছে। গরমে মুরগি মারা যাওয়ায় ক্ষতির মুখে পড়া খামারিরা সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। অতি চড়া দামের কারণে নিম্ন ও মধ্যবিত্তের মধ্যে ব্রয়লার মুরগি কেনার আগ্রহ কমছে। বাজারে ক্রেতা কম, তাই কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। কয়েকদিনের ব্যবধানে 250 টাকা থেকে 2 ধাপে কমে এখন বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা। তবে দেশীয় সোনালিকা মুরগির দাম এখনও বেশ চড়া। এদিকে বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। ঢেঁড়স, টমেটো ও পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, আর চিচিঙ্গা, করলা ও সাদা বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সেলিম মালিক ও চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ। প্রথমে যাব সেলিমের কাছে। সেলিম, বাজারে পণ্যের দাম ও সরবরাহের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। মালিহা, ঈদুল ফিতরের পর কিন্তু এবার কুরবানি ঈদকে সামনে রেখে নিত্য পণ্যের দাম কিন্তু নতুন করে বাড়তে শুরু করেছে। বিশেষ করে মশলার দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। আমি এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো একজন দোকানির কাছ থেকে। আপনি আমাকে বলবেন যে নতুন করে কোন মশলার দাম কি পরিমাণ বাড়লো? এই যে এলাচি, দারুচিনি, লবঙ্গ এগুলোর দাম বাড়ছে, প্রায় অনেক বাড়ছে। যেটা ছিল আপনি এর আগে প্রায় 1-2 মাস আগে এলাচি ছিল এই মিডিয়াম যে এলাচের 1700-1800 টাকা, সেই এলাচি এখন প্রায় 2900-3000 টাকা। আপনার লবঙ্গ ছিল 1100-1150, সেই লবঙ্গ এখন 1500-1600 টাকা। আর যেটা গোলমরিচ ছিল আপনার 650-600 টাকা, সেটা এখন প্রায় 1000 টাকা। দারুচিনি ছিল আপনার 380-320 টাকা, সেটা এখন 520 টাকা। ধন্যবাদ। আরেকটি তথ্য জানিয়ে রেখে মালিহা, এখন কিন্তু বৈশাখের সিজন চলছে এবং প্রচুর ধান উঠছে, কিন্তু এই বছর আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত বছর হচ্ছে কিন্তু এই চালের দাম কিন্তু 8 থেকে 10 টাকা বাড়তি। এই বিষয়ে আমি একটু জানার চেষ্টা করবো দোকানির কাছ থেকে। আপনি বলবেন যে চালের দামটা কত পরিমাণ বেড়েছে গত বছরের তুলনায়? গত বছর যেমন আপনার মিনিকেট ছিল 62-63 টাকা, এখন তো আপনার 68 টাকা 70 টাকা। আবার আটার যেটা ছিল আপনার 50-52 বা 54 টাকা, এখন সেটা প্রায় 58-60 টাকা। পাশাপাশি মোড়া চালতে ছিল 40-42 টাকা 45 টাকা, সেটা এখন 55 টাকা 56 টাকা কেজি। ধন্যবাদ মালিহা। এদিকে কিন্তু আমরা মুরগির বাজারে কিন্তু কিছুটা স্বস্তি আমরা দেখতে পাচ্ছি। ব্রয়লার মুরগির দাম কিন্তু বেশ খানিকটা কমেছে। বিশেষ করে ব্রয়লার মুরগির দাম কিন্তু গত ঈদুল ফিতর আমরা দেখতে পেয়েছি 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি এখন 195 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সোনালিকা এবং দেশি মুরগির দাম কিন্তু বেশ খানিকটা চড়া। এদিকে কিন্তু গরুর মাংসের দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। গত এক সপ্তাহের তুলনায় আমরা দেখতে পাচ্ছি 30 টাকা বেড়ে এই মুহূর্তে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা কেজি দরে। চট্টগ্রামে কিন্তু বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। যে
সেলিম, আপনাকে ধন্যবাদ। আমি যদি চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজার এবং নিত্যপণ্যের বাজারের কথা বলে থাকি, তাহলে উভয় বাজার কিন্তু আসলে দাম বেড়েছে, কোনোটাই কিন্তু কমেনি। আমি আজকে সকালবেলার কয়েকটি নিত্যপণ্যের বাজারের কথা যদি বলে থাকি, আসলে গরুর মাংস বিক্রি হচ্ছে হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে, এবং হাড়যুক্ত গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকা 950 টাকা কেজিতে, এবং সেই সাথে ফার্মের মুরগি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 260 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 230 টাকাতে, 30 টাকা কমেছে। এরপরও কিন্তু যারা সাধারণ ক্রেতা আছে তারা বলছেন এটা অনেক বেশি। এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা থেকে 350 টাকার মধ্যে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা থেকে 650 টাকার মধ্যে। কোনোভাবে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার। এবং এই মুহূর্তে মিঠা পানি এবং লবণাক্ততা পানির মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, এরপরও কিন্তু প্রচুর দাম, কোনোভাবেই মাছের দাম কমছে না। আমি যদি কয়েকটা সাগরের মাছের কথা বলে থাকি তাহলে কিন্তু বোঝা যাবে আসলে এই যে কোরাল মাছ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজিতে, লাক্কা মাছ বিক্রি হচ্ছে 2200 টাকা কেজিতে, এবং সব ধরনের মাছের দাম এই মুহূর্তে খুবই বেশি। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ভোগ্যপণ্যের বাজার আছে, সামনে কোরবানিকে ঘিরে কিন্তু ভোগ্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। চট্টগ্রামের দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে এলাচ বিক্রি হচ্ছে, ভালো মানের এলাচ বিক্রি হচ্ছে 3200 টাকা কেজিতে। সেই এলাচ খুচরা বাজারে গিয়ে কিন্তু 5000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে লবঙ্গ বলেন, গোলমরিচ বলেন, আদা বলেন, সব কিছু কিন্তু খুবই দাম বেশি, এবং আরও দাম বাড়তে পারে বলে জানিয়েছেন। তবে ভারতীয় পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ উভয় বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে, তবে সেটাও বেশি। এবং একই সাথে চট্টগ্রামে কিন্তু সবজির বাজারও কিন্তু কোনো ধরনের সুখবর নেই, সবজিও কিন্তু 100 টাকার উপরে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু দাম প্রতিদিনই কিন্তু নতুন নতুন দাম বৃদ্ধি পাচ্ছে, কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে কবে নাগাদ আসলে এই বাজার পরিস্থিতি ঠিক হবে সেটাও বোঝা যাচ্ছে না। মালিহা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাদের। উপজেলা নির্বাচনে প্রধান হয়ে উঠেছে স্থানীয় সমীকরণ। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটের মাঠে বিএনপি ও আওয়ামী লীগের শতাধিক নেতা প্রায় অর্ধশত এমপির স্বজন প্রার্থিতা প্রত্যাহার করেননি। তারপরও কঠোর হতে পারছে না আওয়ামী লীগ। অপরদিকে নির্বাচন বর্জন করলেও এখনও ভোটের দৌড়ে অনেক বিএনপি নেতা। উপায় না দেখে 64 জনকে শো কজ করেছে দলটি। আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। প্রথম ধাপে 152 উপজেলা পরিষদের নির্বাচন হবে আগামী 8ই মে। চলছে প্রচার প্রচারণা। তবে জয় পরাজয় ছাপিয়ে বড় দুই দলের মাথা ব্যথার কারণ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করা প্রার্থীরা। বিএনপি বরাবরের মতো ভোট বর্জন করছে, তারপরও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন দলটির বেশ কয়েকজন প্রার্থী। সতর্কতায় কাজ না হওয়ায় 64 প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। এই নিয়ে দলে অস্বস্তি থাকলেও তা প্রকাশ্যে স্বীকার করতে চান না নেতারা। যারা অংশগ্রহণ করবে তার আজন্মের জন্য তাদেরকে বিএনপি পরিত্যাগ করবে, বহিষ্কার করবে। বিএনপির সিদ্ধান্তকে আফল করতে হবে। তৃণমূলের ত্যাগী নেতাদের সুযোগ দিতে এবার প্রতীক ছাড়া লড়ছে আওয়ামী লীগ। পরিবারতন্ত্র আর বিরোধ রোধে সংসদ সদস্যদের স্বজনদের নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশ ছিল। তারপরও অর্ধশতাধিক স্বজন প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে 30 এপ্রিলের বিশেষ বর্ধিত সভায়। যারা দুঃসময়ে দলের জন্য কাজ করেছে তাদের রাজনৈতিক স্বীকৃতি, সাংগঠনিক স্বীকৃতি আমরা জনগণের নির্বাচিত ভোটের মধ্য দিয়ে তাদেরকে দিতে চাই। যারা না মানার প্রচেষ্টা চালাবে তারা নিশ্চয়ই জনগণের কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তাদের মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি হবে। 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার পর এবার 8ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করছে না। বিএনপি অংশগ্রহণ না করায় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এবারও নির্বাচন কৌশলগতভাবে সফল হবেন তারা। বর্জন করে বিএনপি চাচ্ছে নির্বাচনের দ্রষ্টুটি তুলে ধরতে, আর আওয়ামী লীগের চ্যালেঞ্জ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা অবাধ, নিরপেক্ষভাবে, শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের হতাহত হওয়া ছাড়া একটি অর্থবহ নির্বাচন করতে চাই। এই নির্বাচন বর্জনের বা সরে দাঁড়ানো মানুষের বিশ্বাস, আস্থা এবং ভালোবাসায় বিএনপি শিখতে হবে বলে আমাদের ধারণা এবং বিশ্বাস। জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান সরকারের আমলে প্রথম উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বিপুল দেব রায়, RTV, ঢাকা।
টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর শাহআলী থানার 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। প্রথমে থানার পাশে টিন শেডে নিয়ে চলে দর কষাকষি, বনিবনা হলে মেলে মুক্তি, নয়তো জায়গা হয় হাজতখানায়। এসব ঘটনার কিছু ভিডিও চিত্র এসেছে আরটিভির হাতে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এমদুলকে এরই মধ্যে বদলি করা হয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে চলছে তদন্ত। সুমন তানভীরের প্রতিবেদন। রাজধানীর শাহআলী থানার ঠিক পাশেই রয়েছে এ টিন শেড ভবন। অভিযোগ, থানার পরিবর্তে অভিযুক্তদের প্রথমে এখানে এনে সোর্সের মাধ্যমে টাকা দাবি করা হয়। গত 16 অক্টোবরের চিত্র। পেছনে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়েছে সন্দেহজনকভাবে ধরে আনা দুজনকে। চেয়ারে বসে কথা বলছেন সোর্স মন্টু। এক পর্যায়ে এএসআই বদরুজ্জামান আটক দুজনের হাতকড়া খুলে দেন। কানে কানে কিছু বলার পর হাসি মুখে বের হয়ে যান আটককৃতরা। তবে এভাবে সবার মুক্তি মেলে না। একই দিনের আরেকটি দৃশ্য, কালো পোশাক পরা সোহাগ টিন শেডে এসেছিলেন আটক ভাইয়ের মুক্তি নিয়ে কথা বলতে। বনিবনা না হয় ভাই ও বন্ধুর সঙ্গে তাকেও ঢুকিয়ে দেওয়া হয় হাজত থানায়। পরে 23,000 টাকায় মুক্তি মেলে তাদের। লেনদেনের একটি অডিও বার্তা আসে আরটিভির হাতে, যেখানে এএসআই বদরুজ্জামানকে বলতে শোনা যায় বাড়তি 1 টাকাও দিতে হবে না। আমি বিকাশে 10,000 উড়াই দিনে আর আগে নিল 15,000, 23,000 সামনায় দিয়ে আবার বেতন লাগাই দিতে। এমন স্যার বলে পড়াইছে আমাকে কথা বললে যদি কেউ তোর যদি 10 পয়সা হতো দিবি না। হ্যাঁ, কালকে টাকা দিলাম 23,000 এনে কইতেছে উনি বলে টাকা 5,000 কম পাই না। না 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 না, ওর কথা শোনা যাচ্ছে ভিতরে ছাড়াইছে, ছাড়াইছে ও ছাড়াই না। তুই কবি যে তুই সারেগুলো কথা সারেগুলো। তবে এমন আশ্বাসের পরও টাকা দাবি করায় বাধ্য হয়ে ডিএমপি হেডকোয়ার্টারে এসআই এমাদুল সহ 2 এএসআই বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী সোহাগ। অভিযোগ করার পর থেকেই গা ঢাকা দেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দেখা মেলে সোহাগের। আমাদের আলমের ফোন দিয়ে আমারে থানা ডাকে, আসো কথা বলে নিয়ে যাও। তাহলে এই কথা বলার জন্য যাওয়া মাত্রই আমার হ্যান্ডকাপ পরায় টিন সিটি নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 3 লাখ টাকা দাবি করে। তো এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, যার কারণে বেদর মারধর করে আবার লক আপ করে। পরে আমার পকেটে ছিল 8,000 টাকা, আলামিনের পকেটে ছিল 5,000। এই 13,000 নেয়। পরে ওই লক আপ থেকে বের করে আরো 10,000 টাকা বিকাশে নেয় সোর্স মন্টুর মাধ্যমে। বিষয়টি নিয়ে জানতে শাহআলী থানায় গেলে ওই পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎ মেলেনি। তবে ওসি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। এরই মধ্যে এমাদুলকে অন্য এক অভিযোগে বদলি করা হয়েছে। এ প্রসঙ্গে ডিসিও কথা বলতে রাজি নন। তবে ওসিকে ডেকে দ্রুত ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সুমন তানভীর, আরটিভি, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। এ দফায় নির্বাচন হচ্ছে 13 রাজ্যের 89টি আসনে। দ্বিতীয় ধাপে কেরালার 20টি আসনেও নির্বাচন হচ্ছে। এছাড়া কর্ণাটকের 14টি ও রাজস্থানের 13টি ও পশ্চিমবঙ্গের 3টি আসনেও ভোট চলছে। দর্শক, ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়। দেশের 18তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেশের 12টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত রাজ্যে মোট 89টি লোকসভা আসনে কিন্তু এই মুহূর্তে ভারতীয় সময় সকাল 7টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এক নজরে আমরা দেখে নেব, এই যে 12টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে রয়েছে 89টি যে লোকসভা আসন, এর মধ্যে মণিপুরে 1টি, কেরলে 20টি, কর্ণাটকে 14, রাজস্থানে 13, ইউপি এবং মহারাষ্ট্র 8টি করে,
মধ্যপ্রদেশ, বিহার, আসামে 5টি করে, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়ে 3টি করে, ত্রিপুরা, জম্মু কাশ্মীরে 1টি করে আসনে কিন্তু আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশের 1206 জন প্রার্থী কিন্তু এই ভোট যুদ্ধে কিন্তু আজকে সামিল হচ্ছেন। দেশের ভিভিআইপি প্রার্থীদের মধ্যে রয়েছেন কেরলের ওয়েনাড়া থেকে রয়েছেন রাহুল গান্ধী, রয়েছেন হেমা মালিনী, রয়েছেন পাপ্পু যাদব, রয়েছেন শশী থারুর, রয়েছেন ওমপি বিড়লা, যিনি আমাদের দেশের এই মুহূর্তে যেহেতু ভোট শুরু হয়েছে, লোকসভার প্রাক্তন স্পিকার ওমপি বিড়লাও কিন্তু এই ভোটে সামিল হয়েছেন। রাজ্যের মধ্যে যেটা ভোট হচ্ছে সেটা হচ্ছে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে। এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে 272 কোম্পানি কিন্তু নিরাপত্তা বাহিনী যোগদান করেছে দ্বিতীয় দফার ভোটে। পশ্চিমবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রই কিন্তু উত্তরবঙ্গের দিকেই রয়েছে। আগের যে প্রথম দফার যে 19 এপ্রিল ভোট হয়েছে সেখানেও কিন্তু উত্তরবঙ্গের 3টি আসনে ভোট হয়েছিল। এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে 272 কোম্পানি নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কিন্তু রয়েছে 12,983 জন পুলিশ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিরাপত্তা একেবারে কিন্তু জোরদার রয়েছে গোটা দেশব্যাপী। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।